হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকর। আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার থেকে। দেখো, আমাদের হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার অলরেডি চলছিল কিসের জন্য? নিট 2026-এর জন্য। আর যারা এবছর মানে 2026-এ বোর্ডস এক্সামে অ্যাপিয়ার করবে, ঠিক তাদের জন্য কোন কোন বোর্ড? ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, যে কোনো বোর্ড যাদের চ্যাপ্টারে হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জননতন্ত্র চ্যাপ্টারটা ইনক্লুড আছে, যে কোনো বোর্ড যে বোর্ডের সিলেবাসের মধ্যে হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জননতন্ত্র চ্যাপ্টারটা ইনক্লুড আছে, সেই চ্যাপ্টারটা এখান থেকে ফ্রি অফ কস্টে তোমরা পড়তে পারবা। এবং যারা বোর্ডের সাথে 2026-এর নিটে অ্যাপিয়ার করবা, ঠিক করেছো এবং তোমরা ফ্রি অফ কস্টে পড়তে চাও, তাদের জন্য এই চ্যানেলটা মেবি পারফেক্ট হয়ে যাবে। তো সেটা তোমাদের উপর ডিসিশন ছাড়লাম। চলো শুরু করা যাক হিউম্যান রিপ্রোডাকশন। দেখো, আমরা হিউম্যান রিপ্রোডাকশন অলরেডি একটা ভিডিও ছেড়ে দিয়েছি, মানে ভিডিও আমরা একটা বানিয়ে ছেড়েছি, যেখানে কি করেছি আমরা পড়েছি, যেখানে আমরা কি করেছি যে এই চ্যাপ্টারের টোটাল যে ওভারভিউ, মানে চ্যাপ্টারে কি কি আমরা পড়বো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে কি বললাম জাইগোট মানে ফার্টিলাইজেশন, তারপরে ইমপ্লান্টেশন, তারপরে জেস্টেশন পিরিয়ড, তারপর ল্যাকটেশন এবং মেমারি গ্ল্যান্ড। এই যে টপিকগুলো আমাদেরকে ইন্টার রিলেটেড করে পড়তে হবে, সেই জিনিসগুলো সামারি ওয়েতে আমি একটা ভিডিও বানিয়ে অলরেডি ছেড়ে দিয়েছি। তো প্রথম ভিডিও আমাদের অলরেডি হয়ে গেছে, এটা আমাদের সেকেন্ড ভিডিও, যেখানে আমরা কাকে পড়বো? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে। তো চলো শুরু করা যাক। কাকে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে এই ভিডিওটা আমরা কাকে পড়বো? আজকে আমরা কি পড়বো? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। কি পড়বো? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো, যখন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা বলবো, এর মধ্যে চারটে জিনিস ইনক্লুড হয়। সবার প্রথমে কি আসবে? এ পেয়ার অফ টেস্টিস। কি আসবে? এ পেয়ার অফ টেস্টিস, মানে এক জোড়া কে থাকবে? টেস্টিস থাকবে। কে থাকবে? এক জোড়া টেস্টিস। সেকেন্ড কে থাকবে? এর মধ্যে কি থাকবে? অনেকগুলো অ্যাসেসারি ডাক্ট। কি থাকবে? অনেকগুলো অ্যাসেসারি ডাক্টস থাকবে। ডাক্টস, সেকেন্ড অ্যাসেসারি ডাক্টস থাকবে। তার কি কি ডাক্টস থাকবে? প্রথমে থাকবে কে? ধরো আমি বললাম প্রথমে থাকবে কে? এক নম্বরে কি থাকবে? রিটি টেস্টিস। কে থাকবে? রিটি টেস্টিস, মানে যে ডাকটা টেস্টিসের সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলি? একদম রিটি টেস্টিস। তারপরে কে থাকবে? ভাস। কে থাকবে? ভাস ইফারেনশিয়া। কি থাকবে? ভাস ইফারেনশিয়া। কে থাকবে? ভাস ইফারেনশিয়া। থার্ড কে থাকবে? এপিডিডাইমিস। কে থাকবে? এপিডিডাইমিস। আর এই এপিডিডাইমিসটা কি হয়? হাইলি কয়েলড পোর্শন হয়। কি হয়? হাইলি কয়েলড পোর্শন বা হাইলি কয়েলড পোর্শন বলতে পারো, বা হাইলি কয়েলড ডাক্টও বলতে পারো। তাহলে এই যতগুলো ডাক্ট থাকে অ্যাসেসারি ডাক্ট হিসেবে, যেমন রিটিটেস্টিস, ভাস ইফারেন্সিয়া, তারপরে কে থাকে? এপিডিডাইমিস, আর কে থাকে? ভাস ডিফারেন্স। কে থাকে? ভাস ডিফারেন্স। তার মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে সবার প্রথমে আমরা কাকে পড়বো? এ পেয়ার অফ টেস্টিস কে পড়বো। সেকেন্ড আমরা কাকে পড়বো? অ্যাসেসারি ডাক্ট কে পড়বো। অ্যাসেসারি ডাক্টের মধ্যে চারটে থাকে, একটা হচ্ছে রিটিটেস্টিস, একটা হচ্ছে ভাস ইফারেন্সিয়া, তারপরে হচ্ছে কি? এপিডিডাইমিস, যেটা কি হাইলি কয়েলড পোর্শন, যেটা কি বললাম আমি? হাইলি কয়েলড পোর্শন। আর তারপরে কি থাকে? ভাস ডিফারেন্স। এরপরে কে থাকবে? অনেকগুলো গ্ল্যান্ডস সম্বন্ধে আমরা পড়বো, অনেকগুলো গ্ল্যান্ডস বা গ্রন্থি সম্বন্ধে আমরা পড়বো। এর আন্ডারে তিনটে জিনিস থাকবে। একটা প্রথমে কি থাকবে? সেমিনাল ভেসিকেল। কে থাকবে? আমার সাথে বলো। কে থাকবে? সেমিনাল ভেসিকেলস থাকবে। কতটা? ওয়ান পেয়ার। কত থাকে এটা? ওয়ান পেয়ার। সেকেন্ড কি থাকবে? সেমিনাল ভেসিকেলের সাথে কে থাকবে? প্রোস্টেট গ্ল্যান্ড থাকবে। কে থাকবে? প্রোস্টেট। তোমরা হয়তো অনেকে শুনে থাকবে প্রোস্টেট ক্যান্সার, শুনেছো না? যে মেলদের এখন খুব হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। সেটা কি? এই যে এই গ্ল্যান্ডটাতে ক্যান্সারটা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক, আর প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হয়ে যায় মেলদের, তখন থেকে আমরা বলি কি? প্রোস্টেট ক্যান্সার বলি। ঠিক, এটা থাকে কত? একটা সিঙ্গেল গ্ল্যান্ড। এটা কি একটা সিঙ্গেল? এটা পেয়ার না, কিন্তু দেখো পেয়ার কি আছে? সেমিনাল ভেসিকেল মানে দুটো থাকবে। সেমিনাল ভেসিকেল নাম্বারে দুটো, পেয়ারে একটা। আর প্রোস্টেট গ্ল্যান্ড একটাই থাকে। নেক্সট হচ্ছে কি? কাউপার্স গ্ল্যান্ড। কি বললাম? নেক্সট হচ্ছে কি? কাউপার্স গ্ল্যান্ড, যার আরেকটা নাম কি? এর অর বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। একে কি বলে? বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড বলে। যেহেতু ইউরেথ্রা দুই পাশে থাকে, এই জন্য কি বলে? বাল্বের মতো, বাল্ব লাইক স্ট্রাকচার ইউরেথ্রা দুই পাশে থাকে, যেটাকে কি বলি আমরা? বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড বলি। এই তিনটা গ্ল্যান্ড আমরা পড়বো। এটা কি? এটাও কি হয়? ওয়ান পেয়ার হয়। এটাও কি হয়? ওয়ান পেয়ার হয়। আর লাস্ট আমরা পড়বো কি? এক্সটার্নাল জেনিটালিয়া। কি পড়বো আমরা? এক্সটার্নাল জেনিটালিয়া। কি বললাম? এক্সটার্নাল জেনিটালিয়া। তাহলে এই কটা জিনিস আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে পড়বো। প্রথমে কি পড়বো আমরা? এ পেয়ার অফ টেস্টিস পড়বো। সেকেন্ড আমরা কি পড়বো? অ্যাক্সেসরি ডাক্ট, যার মধ্যে কে থাকবে? রিটি টেস্টিস,
তারপরে ভাস ডিফারেন্সিয়া, তারপরে এপিডিডাইমিস যেটা হাইলি কয়েলড পোর্শন, তারপরে কি থাকবে ভাস ডিফারেন্স। তাহলে এই চারটেকে নিয়ে অ্যাক্সেসরি ডাক্ট, তারপরে তিনটে গ্ল্যান্ড সম্বন্ধে পড়বো, সেমিনাল ভেসিকেল ওয়ান পেয়ার, প্রোস্টেট গ্ল্যান্ড সিঙ্গেল থাকে, আর কাউপার্স গ্ল্যান্ড যেটা ওয়ান পেয়ার হয়। নেক্সট আমরা পড়বো কি এক্সটার্নাল জেনিটালিয়া। নেক্সট আমরা পড়বো কি এক্সটার্নাল জেনিটালিয়া। এই এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে দুটো জিনিস আমরা ডিসকাশন করবো, একটা হচ্ছে স্ক্রোটাম, কি পড়বো আমরা একটা স্ক্রোটাম, আর সেকেন্ড আমরা পড়বো কি পেনিস। সেকেন্ড আমরা পড়বো কি পেনিস, কি পড়বো পেনিস। তাহলে এই কটা পার্টকে আমরা পড়লে আমাদের মেল রিপ্রোডাক্টিভ পার্ট বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এইবার দুটো জিনিস ভালো করে শোনো, একটাকে বলে প্রাইমারি সেক্সুয়াল অর্গান, একটাকে বলে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। একটাকে কি বলে প্রাইমারি সেক্সুয়াল অর্গান, একটাকে বলে কি সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। যদি কোনো রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোনো পার্ট গ্যামেট বানাচ্ছে, কি বললাম আমি গ্যামেট বানাচ্ছে বা সেক্স হরমোনকে বানাচ্ছে, মানে দুটো কাজ করছে, একটা গ্যামেট বানাবে, একটা সেক্স হরমোনকে প্রডিউস করবে, কি করবে সেক্স হরমোনকে প্রডিউস করবে, তখন তাকে আমি কি বলবো প্রাইমারি সেক্সুয়াল অর্গান। আমি আবার রিপিট করছি, যদি কোনো রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট গ্যামেটকে বানায় এবং কি করে সেক্স হরমোনকে রিলিজ করে, তখন তাকে আমরা কি বলবো প্রাইমারি সেক্সুয়াল অর্গান বলবো। ঠিক, যদি আমরা এই জায়গাটাতে দেখি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, যদি আমরা টেস্টিসকে দেখি, এই যে এক জোড়া বা এক পেয়ার টেস্টিস থাকে, এ কি করে গ্যামেট বানায়, গ্যামেট বানায়, কাকে বানায় গ্যামেট মানে কি স্পার্মকে বানায়, আর এ কি করে সেক্স হরমোনকে রিলিজ করে, সেক্স হরমোনকে রিলিজ করে, নাম কি সেক্স হরমোনের টেস্টোস্টেরন, নাম কি টেস্টোস্টেরন। তো যেহেতু এই টেস্টিসটা গ্যামেটকে বানাচ্ছে আর সেক্স হরমোনকে রিলিজ করছে, এই জন্য টেস্টিসকে আমরা কি বলবো প্রাইমারি, কি বলবো প্রাইমারি সেক্সুয়াল অর্গান, কি বলবো প্রাইমারি সেক্সুয়াল অর্গান। টেস্টিসকে প্রাইমারি সেক্সুয়াল অর্গান কেন বলবো, কারণ টেস্টিস গ্যামেট বানাচ্ছে আর সেক্স হরমোন রিলিজ করছে। বলতো মেলদের ক্ষেত্রে সেক্স হরমোনের নাম কি টেস্টোস্টেরন, যার আরেকটা নাম কি তোমরা হয়তো অনেকেই জানো অ্যান্ড্রোজেন বলে, কি বলে কে অ্যান্ড্রোজেন, আর অনেক বইয়ে লেখা থাকে মেল হরমোন, কি লেখা থাকে মেল হরমোন। তার টেস্টোস্টেরন যা অ্যান্ড্রোজেনও তা মেল হরমোনও তা, ঠিক। আর এটাই কি মেল সেক্স হরমোন, এটা কি মেল সেক্স হরমোন, যেগুলো বানাচ্ছে কে টেস্টিস, এই জন্য আমরা টেস্টিসকে কি বলবো প্রাইমারি সেক্সুয়াল অর্গান। তাহলে স্যার বাকিগুলো কি, আপনি যেখানে লিখেছেন অ্যাক্সেসরি ডাক্ট যার মধ্যে রিটি টেস্টিস আছে, ভাস ডিফারেন্সিয়া আছে, এপিডিডাইমিস আছে, ভাস ডিফারেন্স আছে, বা গ্ল্যান্ডস লিখেছেন আপনি, বা এক্সটার্নাল জেনিটালিয়া লিখেছেন, এগুলো কি বাকি পোর্শন গুলো দেখো কি করছে গ্যামেটের ট্রান্সপোর্টে হেল্প করছে না, এগুলো কি করছে, এই তো শুধু গ্যামেটটাকে বানাচ্ছে, টেস্টিস গ্যামেটটাকে বানাচ্ছে, বাট গ্যামেটটাকে ট্রান্সপোর্ট করছে কে, কার মাধ্যমে গ্যামেটটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে কার মাধ্যমে অ্যাক্সেসরি ডাক্টের মাধ্যমে বা গ্ল্যান্ডস এর মাধ্যমে বা এক্সটার্নাল জেনিটালিয়া। যার মাধ্যমে গ্যামেট কি বললাম আমি, যার মাধ্যমে গ্যামেট ট্রান্সপোর্ট হয়, কি বললাম ট্রান্সপোর্ট হয়, এবং অ্যান্ড গ্যামেট গুলো যে ম্যাচিওর হচ্ছে, টেস্টিস গ্যামেটটা বানালো, স্পার্ম বানালো, বাট স্পার্মটাকে ম্যাচিওর করবে কে, এই গ্ল্যান্ডের ফ্লুইড গুলো ম্যাচিওর করবে। তার মানে হচ্ছে কি যে যেখানে গ্যামেট ট্রান্সপোর্ট হচ্ছে এবং গ্যামেট কি হচ্ছে গ্যামেট ম্যাচিওর হচ্ছে, কি হচ্ছে গ্যামেট ম্যাচিওর হচ্ছে, সেই পার্টটাকে আমরা কি বলবো সেকেন্ডারি, কি বলবো আমরা একে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান পড়বো, কি পড়বো আমরা একে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এই পেয়ার অফ টেস্টিসকে আমরা কি বলবো প্রাইমারি সেক্সুয়াল অর্গান, আর অ্যাক্সেসরি ডাক্ট হোক, গ্ল্যান্ডস হোক, বা এক্সটার্নাল জেনিটালিয়া যার মধ্যে দুটো জিনিস আছে স্ক্রোটাম আর পেনিস, এগুলোকে আমরা কি বলবো সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান, কারণ এদের মধ্যে কি হচ্ছে গ্যামেট ট্রান্সপোর্ট হচ্ছে আর কি হচ্ছে গ্যামেট ম্যাচিওর হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমরা চলো এগুলো প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে পড়া শুরু করি। আমরা নিচ থেকে শুরু করবো, মানে প্রথমে আমরা শুরু করবো কি এক্সটার্নাল জেনিটালিয়া যার মধ্যে কি আছে স্ক্রোটাম আর পেনিস। তো প্রথমে চলো আমরা শুরু করি স্ক্রোটামকে দিয়ে। প্রথমে কাকে পড়বো আমরা স্ক্রোটামকে পড়তে শুরু করি, চলো। দেখো, যদি আমরা স্ক্রোটামের কথা বলি, স্ক্রোটামের কথা বলি, স্ক্রোটাম আমি ড্র করছি, দেখো ড্রয়িং আমি খুব ভালো, হ্যাঁ, সো ফরগেট অ্যাবাউট দ্যাট। দেখো হয়নি ভালো, বা ধরে নাও এটা হচ্ছে স্ক্রোটাম, এটা হচ্ছে কি একটা স্ক্রোটাম। স্ক্রোটাম প্রথম কথা হচ্ছে কি স্ক্রোটাম হচ্ছে একটা পাউচ লাইক স্ট্রাকচার, কি বললাম স্ক্রোটাম হচ্ছে কি একটা পাউচ মানে থলি, পাউচ লাইক স্ট্রাকচার, ঠিক পাউচ লাইক স্ট্রাকচার যার মধ্যে কে থাকে টেস্টিস প্রেজেন্ট থাকে, যার মধ্যে কে থাকে
টেস্টিস প্রেজেন্ট, প্লাস এনটি মানে প্রেজেন্ট, টেস্টিস প্রেজেন্ট থাকে। দেখো তো আমি এটা কি বানালাম, একটা স্ক্রোটাম বানালাম। কি বানালাম, এটা একটা আমি স্ক্রোটাম বানালাম। আচ্ছা, স্ক্রোটামের মধ্যে দুটো চেম্বার থাকে, কি বললাম, স্ক্রোটামের মধ্যে দুটো চেম্বার থাকে, যাকে আমরা কি বলি, স্ক্রোটাল স্যাক বলি। কি বলি আমরা, ওকে স্ক্রোটাল স্যাক বলি। দেখো আমি বানাচ্ছি, তাহলে এটা একটা স্ক্রোটাল স্যাক, ঠিক আছে, আর এটা একটা স্ক্রোটাল স্যাক। কি বললাম, স্ক্রোটামের মধ্যে দুটো চেম্বার থাকে, যাকে আমরা কি বলি, স্ক্রোটাল স্যাক বলি। তাহলে মানে কি, যে ব্ল্যাক কালিতে আমি বানিয়েছি এগুলো কি স্ক্রোটাল, কি বললাম, স্ক্রোটাল স্যাক। কি স্ক্রোটাল স্যাক, এটাও কি, এটাও কি স্ক্রোটাল স্যাক হয়েছে। আচ্ছা, স্ক্রোটাল স্যাক, স্ক্রোটাল স্যাক। এবারে স্ক্রোটাল স্যাকের মধ্যে কি থাকে, একটা করে টেস্টিস থাকে। কি থাকে, একটা করে টেস্টিস থাকে। এগুলো কি তাহলে টেস্টিস, দেখো আমি টিটি লিখে দিচ্ছি, এগুলো কি টেস্টিস, এগুলো কি টেস্টিস। ক্লিয়ার হয়েছে? তাহলে স্ক্রোটাম হচ্ছে একটা পাউচ, স্ক্রোটাম হচ্ছে একটা পাউচ যার মধ্যে দুটো চেম্বার থাকে, যে বা দুটো স্যাক থাকে, যাকে আমরা কি বলি, স্ক্রোটাল স্যাক বলি। স্ক্রোটামের মধ্যে, স্ক্রোটামের মধ্যে দুটো চেম্বার থাকে, যাকে আমরা স্ক্রোটাল স্যাক বলি। কি বলি আমরা, ওকে স্ক্রোটাল স্যাক বলি। এটা একটা স্ক্রোটাল স্যাক, এটা একটা স্ক্রোটাল স্যাক। প্রত্যেকটা স্ক্রোটাল স্যাকে একটা করে টেস্টিস আছে। দেখো এটাতে একটা টেস্টিস, এটাতে একটা টেস্ট, তাহলে কত হলো, ওয়ান পেয়ার অফ টেস্টিস না? ঠিক আছে, দেখো এবার টেস্টিসের ঠিক সাথেই, ধরো এটা টেস্টিস ছিল, টেস্টিসের ঠিক সাথেই রিটি টেস্টিস থাকে। দেখো আমি লিখেছিলাম না, ডাকসের মধ্যে কি থাকে, রি টেস্টিস। তো টেস্টিস ধরো এটা ছিল, টেস্টিসের একদম ক্লোজ যেটা থাকে, টেস্টিসের একদম ক্লোজ, তাকে আমরা বলি কি, রিটি টেস্টিস। কি বলি আমরা, ওকে রিটি টেস্টিস। রিটি টেস্টিসের পরে ভাস ইফারেন্সিয়া থাকে। কে থাকে, ভাস ইফারেন্সিয়া। তাহলে আমি বললাম টেস্টিসের টেস্টিসের সাথে কানেক্টেড কে আছে, রিটি টেস্টিস। রিটি টেস্টিস কার সাথে কানেক্টেড আছে, ভাস ইফারেন্সিয়া। আর এই ভাস ইফারেন্সিয়াটা উপরের দিকে বানিয়ে কি হয়, একটা কয়েলড পোর্শন বানায় টেস্টিসের মাথার উপরে। একটা দেখো এই যে কয়েলড একটা পোর্শন বানাচ্ছে, এটাকে আমরা কি বলি, এপিডিডাইমিস। একে আমরা কি বলি, এপিডিডাইমিস। তার মানে টেস্টিসের সাথে রিটি টেস্টিস, তার সাথে ভাস ইফারেন্সিয়া, আর ভাস ইফারেন্সিয়াটা টেস্টিসের মাথার উপরে উঠে হাইলি কয়েলড পোর্শন বানায় কি, এপিডিডাইমিস। আর এপিডিডাইমিসটা কি হয়, আস্তে আস্তে আরেকটা ডাক্ট বানিয়ে এই স্ক্রোটাল স্যাক থেকে বেরিয়ে যায়। আর এই ডাক্টটা যেটা স্ক্রোটাল স্যাক থেকে বেরোচ্ছে, একে আমরা কি বলবো, ভাস ডিফারেন্স। কি বলবো একে আমি, ভাস ডিফারেন্স। কি বলবো আমি একে, ভাস ডিফারেন্স। ঠিক তেমনই এখানেও এটা টেস্টিস ছিল, প্রথমে রিটি টেস্টিস থাকবে, তারপরে ভাস ইফারেন্সিয়া থাকবে, আর এই ভাস ইফারেন্সিয়াটা উপরে উঠে হাইলি কয়েলড পোর্শন বানায় টেস্টিসের মাথার উপরে, আর সেটাই একটা ডাক্ট বানিয়ে কি হয়, এই স্ক্রোটাল স্যাক থেকে বেরিয়ে যায়। তাহলে এগুলোকে কি বলবো আমি, ভাস ডিফারেন্স বলবো। কি বললাম, এই ভাস ডিফারেন্স। আর এইখানকার ভাস ডিফারেন্স আর এখানকার ভাস ডিফারেন্স, দুটো ভাস ডিফারেন্স এক জায়গায় একত্রিত হয়, এক জায়গায় কম্বাইন হয়, আর কম্বাইন হয়ে একটা কর্ড লাইক স্ট্রাকচার বানায়, যাকে আমরা কি বলি, স্পারমাটিক কর্ড। কি বলি আমরা, কে স্পারমাটিক কর্ড। এটাকে আমি কি বললাম তাহলে, স্পারমাটিক কর্ড। কি বললাম আমি, স্পারমাটিক কর্ড বললাম। কি বললাম, স্পারমাটিক কর্ড বললাম। আর এই স্পারমাটিক কর্ডে দুটো ভাস ডিফারেন্স দুটো টেস্টিস থেকে এসে এক জায়গায় মিলিত হয়ে কি হয়, এই স্ক্রোটাম স্যাকের যে ওপেনিং, একে আমরা কি বলি, ইনগিউনাল কানাল বলি। কি বলি আমরা, কে ইনগিউনাল কানাল। এই ইনগিউনাল কানাল, তাহলে আমি বললাম স্ক্রোটাম স্যাকের ওপেনিংকে আমি বললাম ইনগিউনাল কানাল, যেখান থেকে একটা ডাক্ট পাস হচ্ছে, স্পারমাটিক কর্ড, আর যার মধ্যে কে থাকছে, দুটো টেস্টিসের দুটো ভাস ডিফারেন্স। তাহলে আমি রিপিট করছি, দুটো টেস্টিস আছে, ওখান দিয়ে দুটো ভাস ডিফারেন্স গেল, এক জায়গায় জড়ো হলো, স্পারমাটিক কর্ড বানালো, ওই স্পারমাটিক কর্ডটা এই যে স্ক্রোটামের ওপেনিং, যাকে আমরা বলি ইনগিউনাল কানাল, দিয়ে পাস করে চলে যাচ্ছে কোথায়, অ্যাবডোমেনে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, অ্যাবডোমেনে। কারণ তোমরা জানো আমাদের টেস্টিস কি হয়, এক্সট্রা অ্যাবডোমিনাল হয়, মানে আমাদের টেস্টিস অ্যাবডোমেনের বাইরে থাকে। কেন থাকে আমি বলছি, টেস্টিস অ্যাবডোমেনের বাইরে থাকে, তাহলে আমরা আমাদের মধ্যে যেহেতু টেস্টিস অ্যাবডোমেনের বাইরে থাকে, বা টেস্টিসের থেকে যেগুলো বেরোচ্ছে, মানে স্পার্ম বলো বা হোয়াট এভার থিংস, এগুলোকে পাস করতে হবে কোথায়, অ্যাবডোমেন দিয়েই পাস করতে হবে। তাহলে পাসটা করবে কার মাধ্যমে, ভাস ডিফারেন্স দিয়ে। আমি রিপিট করছি, দুটো টেস্টিস আছে, দুটো টেস্টিসের সাথে কি আছে, রিটি টেস্টিস, তারপরে কি আছে, ভাস ডিফারেন্স, যেটা উপরের দিকে গিয়ে কি বানাচ্ছে, দুদিকে হাইলি কয়েলড পোর্শন, এপিডিডাইমিস, তারপর এপিডিডাইমিসটা ভাস ডিফারেন্স বানিয়ে স্ক্রোটাল স্যাক থেকে বেরিয়ে যাচ্ছিল। আর দুটো ওই ভাস ডিফারেন্স গুলো এক জায়গায় কম্বাইন করে কি বানাচ্ছে, স্পারমাটিক কর্ড। কি বানাচ্ছে, স্পারমাটিক কর্ড। আর স্পারমাটিক কর্ডটা স্ক্রোটামের যে ওপেনিং, যাকে আমরা ইনগিউনাল কানাল বলছি, স্ক্রোটামের এই যে স্ক্রোটামের যে ওপেনিং, যাকে আমরা ইনগিউনাল কানাল বলছি, এখান থেকে একটা স্পারমাটিক কর্ড বেরিয়ে গেল, যার মধ্যে কে ছিল, দুটো টেস্টিসের দুটো ভাস ডিফারেন্স, প্লাস এর মধ্যে কে থাকে, কিছু ব্লাড ভেসেল থাকে, যেমন ভেন, কিছু আর্টারি থাকে। ঠিক, আচ্ছা এই ছিল তোমার স্ক্রোটাম, ছিল কি স্ক্রোটাম। ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা
এবার চলে আসো পেনিসের মধ্যে। আচ্ছা, পেনিস যাওয়ার আগে আগে বলে দিই স্ক্রোটামটা কেন বাইরে থাকে আমাদের বডির। মনে রাখবা স্ক্রোটামের মধ্যে কি আছে, টেস্টিস আছে। আর টেস্টিস কি বানায়, স্পার্ম বানায়, মানে গ্যামেট বানায়। মেল বডিতে স্পার্ম বানানোর জন্য টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচার কত হয়, 37°C হয়। কত হয়, 37°C হয়। তো আমাদের যে বডি টেম্পারেচার 37°C, যদি এই টেম্পারেচারে আমাদের স্পার্ম তৈরি হবে না, মানে স্পারমাটোজেনেসিস বলে একটা প্রসেস হয়, যেটা আমি আগের ভিডিওতে পড়িয়েছি। স্পারমাটোজেনেসিস বলে যে প্রসেসটা হয়, সেটা আমাদের বডি টেম্পারেচার 37°C হবে না। সেই প্রসেসটাকে হওয়ার জন্য টেম্পারেচার কত, 2 থেকে, মানে 2 থেকে 2.5°C, মানে 2 থেকে 2.5°C কম টেম্পারেচারের দরকার। আমি রিপিট করছি, স্পার্ম তৈরির প্রসেসকে আমরা স্পারমাটোজেনেসিস বলি। স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য আমাদের বডি টেম্পারেচারের থেকে 2 to 2.5°C টেম্পারেচার কম দরকার হয় ওই প্রসেসটাকে ভালোভাবে হওয়ার জন্য বা স্পার্ম তৈরি হওয়ার জন্য। যদি স্পার্ম আমাদের বডির মধ্যে তৈরি হতো তাহলে টেম্পারেচার কত থাকতো, 37°C, তাহলে স্পারমাটোজেনেসিস প্রপারলি হতো না। যার জন্য নেচারে ইভলিউশনের জন্য ওটা কি হয়েছে, আমাদের আউটসাইড দা বডি হয়ে গেছে। কি হয়ে গেছে, আউটসাইড দা বডি। সোজা কথায়, যেহেতু স্পার্ম তৈরির জন্য বডি টেম্পারেচার থেকে 2 to 2.5°C কম তাপমাত্রার প্রয়োজন, কম টেম্পারেচারের প্রয়োজন, সেহেতু ওটা বডির বাইরে বেরিয়ে গেছে। যেন আমরা কি বলি, এক্সট্রা অ্যাবডোমিনাল, কি বলি, এক্সট্রা অ্যাবডোমিনাল টেস্টিস বলি। বলতে পারবা কোন একটা ম্যামালস যার মধ্যে ইন্ট্রা অ্যাবডোমিনাল টেস্টিস আছে, মানে যাদের মধ্যে টেস্টিসটা ইনসাইড দা বডি আছে। যেমন আমরা কি হিউম্যান, আমাদের টেস্টিস কি আছে, আউটসাইড দা বডি আছে, এক্সট্রা অ্যাবডোমিনাল আছে। বাট এমন কিছু ম্যামালস হয় যাদের টেস্টিস ইন্ট্রা অ্যাবডোমিনাল হয়, যাদের ভেতরে থাকে। বলতে পারবা, ঠিক আমি বলে দিচ্ছি চলো। এলিফ্যান্ট, তোমরা এলিফ্যান্ট জানো, হোয়েল জানো, এরাও কি ম্যামালস। বাট এদের ক্ষেত্রে টেস্টিসটা ইনসাইড দা বডি থাকে। কি থাকে, টেস্টিস ইনসাইড দা বডি থাকে। তাহলে স্যার এদের মধ্যে কি করে স্পারমাটোজেনেসিস হচ্ছে? ঠিক, এদের মধ্যে স্পারমাটোজেনেসিস এই কারণে হচ্ছে কারণ এরা নিজেদের মধ্যে একটা মেকানিজমকে তৈরি করতে পারে, যাকে আমরা বলি কি, কাউন্টার কারেন্ট মেকানিজম। কি বলতে পারি আমরা, কে, কাউন্টার কারেন্ট মেকানিজম। এলিফ্যান্ট বা হোয়েল, এই যে ম্যামালস গুলো, এদের মধ্যে টেস্টিস ইনসাইড দা বডি আছে, যাকে আমরা কি বলি, ইন্ট্রা অ্যাবডোমিনাল বলি। ইন্ট্রা অ্যাবডোমিনাল বলি। তার রিজন হচ্ছে কি, কারণ এরা নিজেদের মধ্যে একটা মেকানিজম হয়, কাউন্টার কারেন্ট মেকানিজম, সেটা করে টেম্পারেচারকে রেগুলেট করতে পারে। বাট হিউম্যান কেন পারে না স্যার? কারণ আমরা হচ্ছে হোমিওস্ট্যাসিস অ্যানিমাল। আমরা হচ্ছে কি, হোমিওস্ট্যাসিস অ্যানিমাল। ক্লিয়ার হয়ে গেছে? এতটা ডান হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমাদের টেস্টিসের স্ক্রোটাম পার্টটা শেষ হলো। এবার আমরা শুরু করবো কাকে, পেনিস দিয়ে। কাকে শুরু করবো, পেনিস। দেখো, পেনিসে দুটো টিস্যু থাকে। পেনিসে দুটো টিস্যু থাকে। একটাকে আমরা কি বলি, পেনিসের টিস্যুটাকে, একটাকে আমরা কি বলি, কর্পোরা। কি বললাম একটাকে, কর্পোরা ক্যাভার্নোসা। কি বললাম, কর্পোরা ক্যাভার্নোসা। পেনিসের দুটো টিস্যু থাকে, একটা বলে কর্পোরা ক্যাভার্নোসা, আর একটাকে আমরা কি বলি, স্পঞ্জিওসাম। কি বললাম, একটাকে স্পঞ্জিওসাম। এই কর্পোরা ক্যাভার্নোসা আর স্পঞ্জিওসাম, এই দুটো টিস্যুকে আমরা ইরেকটাইল টিস্যু বলি। কি বলি আমরা, কে, ইরেকটাইল টিস্যু বলি। যখন সেক্সুয়াল কনজুগেশন হবে তখন পেনিসকে ইরেক্ট হতে হবে। যখন সেক্সুয়াল কনজুগেশন হবে তখন পেনিসকে কি করতে হবে, ইরেক্ট হতে হবে। আর এই পেনিসকে ইরেক্ট করা দেখে দুটো টিস্যু, নাম হচ্ছে কি, কর্পোরা ক্যাভার্নোসা আর স্পঞ্জিওসাম। যেহেতু পেনিসের মধ্যে দুটো টিস্যু থাকে, কর্পোরা ক্যাভার্নোসা আর স্পঞ্জিওসাম, যেটা পেনিসকে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ইরেক্ট করতে হেল্প করছে, এটাকে আমরা কি বলবো, ইরেকটাইল টিস্যু বলবো। কি বলবো, ইরেকটাইল টিস্যু বলবো। আমি এই দুটো টিস্যু দিয়ে মোটামুটি একটা স্ট্রাকচার বানিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, দেখো, যদি আমি মোটামুটি একটা পেনিস বানানোর চেষ্টা করি, ধরে নাও ঠিক, দেখো মোটামুটি ধরো একটা পেনিসের মতো স্ট্রাকচার বানানোর চেষ্টা করেছি আমি। পেনিসের দুই সাইডে যে টিস্যুগুলো থাকে, দেখো এই যে দুই সাইডের টিস্যুটা, আমার মার্কারটা লেভেলিংটা দেখিও, এই যে দুই সাইডে যে টিস্যুটা, একে আমরা কি বলি, কর্পোরা ক্যাভার্নোসা বলি। সিসি লিখে দিলাম। কি বলি আমরা, কে, কর্পোরা ক্যাভার্নোসা। তাহলে এটাও কি স্যার, এটা এই পার্টটাও কি স্যার, এই পার্টটা হচ্ছে কি স্যার, কর্পোরা ক্যাভার্নোসা। এটাও কি হচ্ছে স্যার, কর্পোরা ক্যাভার্নোসা। আর মাঝখানে পেনিসের যে মাঝখানের স্ট্রাকচারটা, যেটা আমি ব্ল্যাক কালিতে ড্র করছি, দেখো পেনিসের যে মাঝখানের স্ট্রাকচারটা, পেনিসের যে মাঝখানের স্ট্রাকচারটা, এটাকে আমরা কোন টিস্যু বলি, একে আমরা স্পঞ্জিওসাম বলি। কি বলি আমরা, কে, স্পঞ্জিওসাম বলি। কি বলি আমরা, কে, স্পঞ্জিওসাম টিস্যু বলি। কি বলি আমরা, কে, স্পঞ্জিওসাম টিস্যু বলি। তাহলে পেনিসের দুই পাশের টিস্যুকে কর্পোরা ক্যাভার্নোসা বলি, আর মাঝখানের টিস্যুটাকে স্পঞ্জিওসাম বলি। এর জন্য আমরা বলি যে কর্পোরা ক্যাভার্নোসা কত থাকে,
ওয়ান পেয়ার থাকে, থাকে কত ওয়ান পেয়ার। ওয়ান পেয়ার কেন আছে, এই সাইডে একটা এই সাইডে একটা, তাহলে কর্পোরা ক্যাভার্নোসা কত হয় ওয়ান পেয়ার। বাট স্পঞ্জিওসাম দেখো একটাই থাকে, তাহলে এটা কত হয় সিঙ্গেল হয়, সিঙ্গেল টিস্যু হয় স্পঞ্জিওসাম। এই স্পঞ্জিওসামের এই স্পঞ্জিওসামটাই পেনিসের এটা হেড সামনের দিকের অংশ, এই স্পঞ্জিওসাম টিস্যুটাই দেখো সামনের দিকে এসে একটা কি একটা এক্সট্রা করে পেনিসের মতো স্ট্রাকচার বানিয়েছে, যাকে আমরা কি বলি গ্ল্যান্স পেনিস বলি। কি বলি আমরা কে গ্ল্যান্স পেনিস বলি। তার ডিরেক্টলি কোশ্চেন আসবে হুইচ অফ দ্য ফলোইং টিস্যু ফর্ম গ্ল্যান্স পেনিস, হুইচ অফ দ্য ফলোইং টিস্যু ফর্ম গ্ল্যান্স পেনিস, অ্যান্সার হবে কি স্পঞ্জিওসাম টিস্যু। কি হবে স্পঞ্জিওসাম টিস্যু। আর তুমি ভালো করে দেখো যদি বলে তাহলে পেনিসের স্ট্রাকচারের দুটো টিস্যু হচ্ছে, এই পাশে একটা কর্পোরা ক্যাভার্নোসা, এই পাশে একটা কর্পোরা ক্যাভার্নোসা, আর মাঝখান দিয়ে স্পঞ্জিওসাম, মাঝখান দিয়ে কি আছে স্পঞ্জিওসাম। আর স্পঞ্জিওসাম টিস্যুটাই সামনের দিকে গিয়ে গ্ল্যান্স পেনিস বানাচ্ছে। ধরো আমি বললাম এটা পেনিস, দেখো পেনটা দেখো এটা হচ্ছে পেনিস, এই পেনিসের যে হেড পোর্শনটা না, এই যে হেড পোর্শনটা এটাকে বলো গ্ল্যান্স পেনিস। আর এর দুপাশে দেখো এটা হচ্ছে কি, ধরো আমি বললাম এটা হচ্ছে স্পঞ্জিওসাম, এটা হচ্ছে স্পঞ্জিওসামদের সামনে গিয়ে কি বানাচ্ছে গ্ল্যান্স পেনিস বানাচ্ছে। আর এর দুপাশে এদিকেও একটা কর্পোরা ক্যাভার্নোসা আছে, এদিকে একটা কর্পোরা ক্যাভার্নোসা আছে। তাহলে এটা হচ্ছে স্পঞ্জিওসাম, এটা হচ্ছে কি গ্ল্যান্স পেনিস, এই পাশেও একটা কর্পোরা ক্যাভার্নোসা, এই পাশে একটা কর্পোরা ক্যাভার্নোসা, ঠিক। আর এই গ্ল্যান্স পেনিসের উপরে একটা লুজলি ফোল্ড স্কিন থাকে, কি হয় এই গ্ল্যান্স পেনিসের উপরে কি থাকে একটা লুজ লুজ ফোল্ড স্কিন থাকে, কি থাকে লুজ ফোল্ড স্কিন থাকে। এই লুজ ফোল্ড স্কিনটাকে আমরা কি বলি ফোর স্কিন বলি। কি বলি আমরা কে ফোর স্কিন বলি। কি বলি আমরা কে ফোর স্কিন বলি। তাহলে আমি বললাম পেনিসের মধ্যে রিপিট করছি দুটো টিস্যু থাকে, কর্পোরা ক্যাভার্নোসা ওয়ান পেয়ার হয়, দুই সাইডে থাকে, মাঝখানে কে থাকে স্পঞ্জিওসাম থাকে। স্পঞ্জিওসাম টিস্যুটাই সামনের দিকে গিয়ে কি বানায় গ্ল্যান্স পেনিস বানায়, যার উপরে একটা পাতলা স্কিন থাকে, যাকে আমরা কি বলি ফোর স্কিন বলি। কি বলি ফোর স্কিন বলি। আর আমাদের যে ইউরেথ্রা, যেখান থেকে ইউরিন আর স্পার্ম পাস করে, আমাদের একটাই ডাক্ট থাকে যেখান থেকে ইউরিনও পাস করে স্পার্মও পাস করে, যেটা আমরা কি বলি ইউরিনো জেনাইটাল ট্র্যাক্ট বলি। কি বলি আমরা কে ইউরিনো জেনাইটাল ট্র্যাক্ট বলি। তাহলে এই যে স্পঞ্জিওসাম এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ইউরেথ্রাটা পাস করে। কি করে এখান থেকে আমাদের ইউরেথ্রা পাস করে। আর দেখো সামনের দিকে গ্ল্যান্স পেনিস এসে ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গ্ল্যান্স পেনিস এসে ওপেন হয়ে যাচ্ছে। তাহলে ইউরেথ্রা যদি জিজ্ঞেস করে ইউরেথ্রা কোন টিস্যুর মাঝখান দিয়ে পাস করে, ইউরেথ্রা স্পঞ্জিওসামের মাঝখান দিয়ে পাস করে। ইউরেথ্রা কার মাঝখান দিয়ে পাস করছে, দেখো স্পঞ্জিওসাম দিয়ে পাস করছে। আর দেখো গ্ল্যান্স পেনিসে গিয়ে ইউরেথ্রাটা ওপেন হয়ে যাচ্ছে, গ্ল্যান্স পেনিসে গিয়ে ইউরেথ্রাটা ওপেন হচ্ছে, একে আমরা কি বলি ইউরেথ্রা। কি বলি আমরা কে ইউরেথ্রা মিওটাস বলি, MOETS ইউরেথ্রা মিওটাস বলি, মানে যেখানে ওপেনিং, মিওটাস হচ্ছে ওপেনিং। তাহলে এই ইউরেথ্রা দিয়ে ইউরিনও পাস হয়, এই ইউরেথ্রা দিয়ে স্পার্মও পাস হয়, এই জন্য আমরা কি বলি ইউরিনো জেনাইটাল ট্র্যাক্ট বলি। কি বলি আমরা কে ইউরিনো জেনাইটাল ট্র্যাক্ট বলি। ক্লিয়ার হয়ে গেছে। অনেক মেলদের দেখবা যে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স পেনিস ইরেক্ট হয় না, একে বলে কি ইরেকটাইল ডিসফাংশন বলে। কি বলে কে ইরেকটাইল ডিসফাংশন বলে। আর এই ইরেকটাইল ডিসফাংশনটা কেন হয়, যদি এই দুটো টিস্যু অ্যাক্টিভ না হতে পারে। ঠিক মনে রাখবা যখনই আমাদের সেক্সুয়াল কনজুগেশনের সময় পেনিস ইরেক্ট হয় না, কেন ইরেক্ট হয়, কারণ এই যে দুটো টিস্যু কর্পোরা ক্যাভার্নোস আর স্পঞ্জিওসাম এদের মধ্যে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, মানে ব্লাড ফ্লো বেড়ে যায়। যখনই কর্পোরা ক্যাভার্নোস আর স্পঞ্জিওসাম টিস্যুর মধ্যে ব্লাড সাপ্লাই বা ব্লাড ফ্লো বেড়ে যাবে, তখনই ওই দুটো টিস্যু কি হবে ইরেক্ট হয়ে যাবে। যদি কোনো কারণে কোনো মেলের ইরেকশন হচ্ছে না ডিউরিং ইন্টারকোর্স, তার মানে হচ্ছে কি তার প্রপার ব্লাড সাপ্লাই হচ্ছে না কোথায় এই পার্টিকুলার টিস্যুগুলোতে, যার জন্য তার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, যার জন্য তার কি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। তাহলে আমরা কি পড়লাম স্ক্রোটাম পড়লাম, পেনিস পড়লাম। নেক্সট আমরা কি পড়বো, নেক্সট আমরা পড়বো কি ভেসিক গ্ল্যান্ডস গুলো পড়বো। কি বলবো আমরা ওকে গ্ল্যান্ডস গুলো পড়বো। কি পড়বো গ্ল্যান্ডস। কতগুলো গ্ল্যান্ড ছিল, তিনটে গ্ল্যান্ড ছিল। একটা কি ছিল এক পেয়ার কি ছিল সেমিনাল ভেসিকেল, একটা ছিল কি প্রোস্টেট গ্ল্যান্ড, একটা কি ছিল প্রোস্টেট গ্ল্যান্ড, আর কি ছিল প্রোস্টেট গ্ল্যান্ডের পরে কি ছিল ছিল কি কাউপার্স গ্ল্যান্ড, বা যাকে আমরা কি বলি বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডও বলি। তো আমরা গ্ল্যান্ডসের মধ্যে প্রথমে কাকে পড়বো, এদিকে দেখো গ্ল্যান্ডসের মধ্যে প্রথমে কাকে পড়বো গ্ল্যান্ডসের মধ্যে সেমিনাল ভেসিকেল, যেটা কত হয় ওয়ান পেয়ার হয়, কত হয় ওয়ান পেয়ার হয় সেমিনাল ভেসিকেল, কত হয় ওয়ান পেয়ার। আচ্ছা তারপরে কে ছিল প্রোস্টেট ছিল, কে ছিল প্রোস্টেট ছিল, কত ছিল সিঙ্গেল ছিল, প্রোস্টেট কি একটা সিঙ্গেল গ্ল্যান্ড। আর তারপরে কে ছিল প্রোস্টেটের পরে কে ছিল কাউপার্স গ্ল্যান্ড ছিল, কে ছিল কাউপার্স গ্ল্যান্ড, যেটাও কি হয় ওয়ান পেয়ার হয়, কি হয় ওয়ান পেয়ার হয়। এরই নাম ছিল বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। ঠিক মনে রাখবা
আমাদের যে সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় যেটা পেনিস থেকে বেরিয়ে আসে হোয়াইট কালারের, যাকে আমরা স্পার্ম বলি, সেটা অ্যাকচুয়ালি স্পার্ম না, সেটা সিমেন। তাকে কি বলে? সিমেন বলে। আর যখনই সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে, যখনই মেল পেনিস থেকে কিছু একটা বেরিয়ে আসছে, তাকে আমরা স্পার্ম বলি না, তাকে আমরা কি বলি? সিমেন বলি। কি বলি আমরা? ওকে সিমেন বলি। স্যার ওটাকে সিমেন মানে কি স্যার? মনে রাখবা, যেটা বেরিয়ে আসে হোয়াইট কালারের তাকে আমরা সিমেন বলি। ওর মধ্যে দুটো জিনিস থাকে। কি থাকে ওর মধ্যে? দুটো জিনিস থাকে। একটা কি থাকে? একটা স্পার্ম থাকে ওর মধ্যে, প্লাস কি থাকে? স্পার্ম থাকে, যেটা টেস্টিস বানায়, স্পার্ম কে বানায়? টেস্টিস বানায়। আর কি হয়? এই যে তিনটা গ্ল্যান্ডের যে ফ্লুইড, এই তিনটা গ্ল্যান্ড যেগুলো ফ্লুইডকে রিলিজ করে, এই তিনটে গ্ল্যান্ড যে ফ্লুইডকে রিলিজ করে, তাদেরকে একসাথে আমরা কি বলি? সেমিনাল প্লাজমা বলি। কি বলি? একসাথে কি বলি আমরা? ওকে সেমিনাল প্লাজমা। এই যে তিনটে গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্ল্যান্ড আর কাউপার্স গ্ল্যান্ড, যেগুলো ফ্লুইডকে রিলিজ করে, তাদেরকে আমরা একসাথে কি বলি? সেমিনাল প্লাজমা। যখনই স্পার্মের সাথে এই সেমিনাল প্লাজমা যুক্ত হয়ে যায়, তখনই তার নাম হয়ে যায় সিমেন, যেটা আমাদের বডির বাইরে বেরিয়ে আসে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। তাহলে সিমেন হচ্ছে কি? নট অনলি স্পার্ম প্লাস সেমিনাল প্লাজমা। কি বললাম? স্পার্ম প্লাস সেমিনাল প্লাজমা। সেমিনাল প্লাজমা মানে কি স্যার? সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার্স গ্ল্যান্ড, এই তিনটা গ্ল্যান্ড থেকে যে ফ্লুইড গুলো আছে, তাকে আমরা একসাথে সেমিনাল প্লাজমা বলি। আর এই সেমিনাল প্লাজমাটা স্পার্মের সাথে যুক্ত হয়ে কি বানায়? স্পার্ম বানায়, যেটা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় বডির বাইরে বেরিয়ে আসে। এবার চলো আমরা পড়ে নিই, তাকে এক একটা করে গ্ল্যান্ডকে পড়ে নিই। প্রথম গ্ল্যান্ড হচ্ছে কি? সেমিনাল ভেসিকেল। প্রথম গ্ল্যান্ড আমরা কাকে পড়বো? আমরা সেমিনাল ভেসিকেলকে পড়বো। দেখো, সেমিনাল ভেসিকেলের প্রথম কথা, এটা হচ্ছে ওয়ান পেয়ার স্যার। প্রথম কথা হচ্ছে ওয়ান পেয়ার। টোটাল যতটা ফ্লুইড হয় না সেমিনাল প্লাজমা, তার 20 থেকে 60% কে রিলিজ করে? সেমিনাল ভেসিকেল। আর টোটাল সেমিনাল প্লাজমার 20 থেকে 25% কে রিলিজ করে তোমার, এটা সরি 20 থেকে 60 বলাটা ভুল হবে, এটা 60 থেকে 80 করে নাও। 60 থেকে 80% কে রিলিজ করে, 60 থেকে 80% সেমিনাল ভেসিকেল করে। আর প্রোস্টেট গ্ল্যান্ড কত করে? 20 থেকে 25। কাউপার গ্ল্যান্ড কত করে? লেস দেন 5%। কত? 5%। ঠিক। সেমিনাল ভেসিকেল যে ফ্লুইড গুলো রিলিজ করে, তার মধ্যে ফ্রুক্টোজ থাকে। কে থাকে? ফ্রুক্টোজ থাকে, যার কালার কি হয়? ইয়েলো কালারের হয়। আর এটা কিরকম ফ্লুইড হয়? ভিসকাস ফ্লুইড হয়। কি হয়? ভিসকাস ফ্লুইড। তাহলে আমি কি বললাম? সেমিনাল ভেসিকেল যে ফ্লুইডগুলোকে রিলিজ করে, তার মধ্যে ফ্রুক্টোজ থাকে। এই ফ্রুক্টোজ থাকে কেন স্যার? কারণ এ কি করে? স্পার্মকে নারিশ করে। কি করে? স্পার্মকে নারিশমেন্ট প্রোভাইড করে। কি করে? স্পার্মকে নারিশমেন্ট প্রোভাইড করে। ইয়েলো কালার হয়, ভিসকাস ফ্লুইড। এর পিএইচ কত হয় স্যার? সেমিনাল ভেসিকেল থেকে ফ্লুইডের পিএইচ হয় 7.4, মানে কি? অ্যালকালাইন। যখনই কারো পিএইচ 7 এর বেশি হয়ে যায়, তখন তাকে অ্যালকালাইন বলি। এর পিএইচ কত হচ্ছে? 7.4, মানে অ্যালকালাইন। প্রোস্টেটে চলে আসো। প্রোস্টেট যে ফ্লুইড গুলো রিলিজ করতে আমাদের কি থাকে? ক্যালসিয়াম থাকে, Ca+2, যেটা কি করে? স্পার্মকে অ্যাক্টিভ করে দেয়। কোথায়? ফিমেল ভাজাইনাতে। কি করে? স্পার্মকে অ্যাক্টিভ করে ফিমেল ভাজাইনা। তাহলে আমি কি বললাম? সেমিনাল ভেসিকেল, ফ্রুক্টোজ থাকে, যেটা স্পার্মকে নারিশমেন্ট প্রোভাইড করে, ইয়েলো কালারের হয়, ভিসকাস ফ্লুইড হয়, পিএইচ 7.4 হয়, অ্যালকালাইন হয়। প্রোস্টেট গ্ল্যান্ড যেটা হয়, সেখান থেকে কি হয়? 20 থেকে 25% রিলিজ করে সেমিনাল প্লাজমার, ক্যালসিয়াম থাকে। আর এর মধ্যে সিট্রিক অ্যাসিড পাওয়া যায়। কাকে পাওয়া যায়? সিট্রিক অ্যাসিডকে পাওয়া যায়। যেহেতু এর মধ্যে সিট্রিক অ্যাসিড থাকে, এই জন্য পিএইচ কত হয়? অলমোস্ট 6.4 হয়, মানে স্লাইটলি অ্যাসিডিক হয়ে যায়। কি হয়ে যায়? স্লাইটলি অ্যাসিডিক। পিএইচ 7 এর নিচে আসলে অ্যাসিডিক, উপরে গেলে অ্যালকালাইন। এটা স্লাইটলি অ্যাসিডিক হয়ে যায়। কাউপার্স গ্ল্যান্ড কি বানায়? কাউপার্স গ্ল্যান্ডের কি করে? পেনিসকে লুব্রিকেট করে। আর ওভারঅল কি করে? ইউরেথ্রাকে কি করে রাখে? অ্যালকালাইন মিডিয়াম প্রোভাইড করে। কি করে? অ্যালকালাইন মিডিয়াম প্রোভাইড করে। তাহলে কাউপার্স গ্ল্যান্ড পেনিসকে কি করে? পেনিসকে কি করে রাখে? লুব্রিকেশন প্রোভাইড করে। পেনিসকে কি করে? আমি বললাম লুব্রিকেশন প্রোভাইড করে। আর ইউরেথ্রাকে অ্যালকালাইন করে রাখে। আর এই ফ্লুইড গুলোর একসাথে আমি কি বলি? এদেরকে সেমিনাল প্লাজমা বলি। আর যখনই সেমিনাল প্লাজমা স্পার্মের সাথে যুক্ত হয়ে যাবে, তখন তাকে সিমেন বলে। কি বলে? সিমেন বলে। ইভেন যখন ফিমেলদের রেপ কেস, যদি কোনো ফিমেলের রেপ কেস হয়, তখন তাকে যখন রেপ টেস্ট করা হয় যে আদৌ রেপ হয়েছে কিনা কনফার্ম করার জন্য, তখন তার ফিমেল ভ্যাজাইনা থেকে যে সোয়াইপটা নেওয়া হয়, সেখানে দেখা হয় যে ফ্রুক্টোজ আছে কিনা। কারণ যদি ফ্রুক্টোজ থাকে, যেটা কার পার্ট? সেমিনাল ভেসিকেলের পার্ট, মানে সেমিনাল ভেসিকেল রিলিজ করে, তার মানে অবশ্যই তার মধ্যে স্পার্ম গেছে বলেই তার মধ্যে ফ্রুক্টোজ আছে। কারণ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোনো প্রকারের ফ্রুক্টোজ পাওয়া যায় না, একমাত্র স্পার্মের মধ্যে ফ্রুক্টোজ থাকে, মানে সিমেনের মধ্যে ফ্রুক্টোজ থাকে, যেটা সেমিনাল ভেসিকেল রিলিজ করে স্পার্মের নারিশমেন্টের জন্য। তাহলে যদি
ফ্রুক্টোজের আইডেন্টিটি পাওয়া যায় কোথায়? ভ্যাজাইনাল সোয়াপে। তাহলে এখান থেকে কি ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে যে তাকে কি হয়েছে, তার মধ্যে স্পার্ম এন্ট্রি করেছে, মানে একটা পজিটিভ রেপ টেস্টের একটা সাইন থাকে। কথা বুঝতে পারছো? আজকে এতটাই। নেক্সট ডেতে আমরা টেস্টিসের ফুল একটা ডায়াগ্রাম বানিয়ে ফুল টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচারটাকে দেখার চেষ্টা করবো, যার মধ্যে আমরা সেমিনিফারাস টিবিউল, সার্টোলি সেলস এগুলো পড়বো। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর হ্যাঁ, তোমাদের একদম নিট পরীক্ষা সামনে 2026 এর জন্য ফুললি প্রিপেয়ার করো, ফ্রি অফ কস্টে প্রিপেয়ার করো। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।